হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মোর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করব? আজকে আমরা করব ক্লাস 9 তোমাদের গণিত প্রকাশ যে বইটি আছে। তো ওই গণিত প্রকাশ বইটা ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে বাস্তব সংখ্যা, তো সেই বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। যারা ক্লাস 8 থেকে 9-এ উঠেছো তো তাদের জন্য আবার কিন্তু আমরা 2026-এ পুরো একদম প্রথম থেকে স্টার্ট করব। পরপর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ফ্রি সলিউশন তোমাদেরকে দিতে থাকবো, আর তোমরা আমাদের সঙ্গে কানেক্ট থেকো। আর এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে এগিয়ে যাব আগের দিকে, ঠিক আছে? আর যার যেখানে সমস্যা হবে তো তোমাদের জন্য একটা বিশেষ সুবিধা করা হয়েছে, যে কি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। তো সেখানে তোমরা একটু জয়েন্ট হয়ে নিও। তো সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো সেখানে আপলোড করবে, তো সেগুলো সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? তো চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ভিডিওটা শেষ হলে তোমরা এটা কিন্তু জয়েন হয়ে নিও, ঠিক আছে? তো আজকে আমরা করব ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 9-এর বাস্তব সংখ্যা, ঠিক আছে? তো বাস্তব সংখ্যা ভালোভাবে বুঝবো, আজকে কনসেপ্ট ভালো করে বুঝবো, থিওরি পার্ট ভালো করে বুঝবো, তারপর হচ্ছে আমরা অঙ্কের মধ্যে যাব। তো অঙ্ক হচ্ছে অনেকেরই শক্ত লাগে, কঠিন লাগে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের যে বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমাদের ক্লিয়ার থাকে না, ঠিক আছে? তো আমাদের হয়তো অনেকেরই আছে যে বেসিক জিনিসগুলো, মানে আমরা 9-এ উঠে পড়েছি, কিন্তু যেগুলো 5, 6, 7-এ যেগুলো জানা দরকার, যেগুলো শেখা দরকার, সেগুলো এখনও পুরোপুরিভাবে আমাদের জানা হয়নি, ক্লিয়ার হয়নি। তো তার জন্য আমাদের কিন্তু অঙ্ক প্রচুর শক্ত লাগে, মনে হয় যে কী না কি একটা সাবজেক্ট, কিন্তু সবথেকে ইজি সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যাথ। তো আরও ইজি করার জন্য আমি কিন্তু তোমাদেরকে হেল্প করব। তোমরা আমাদের সঙ্গে কানেক্ট থেকো, তাহলেই কিন্তু একদম ইজি লাগবে, কোনো কঠিন লাগবে না, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। তোমাদের যা কোয়েশ্চেন আছে তোমরা সেগুলো কিন্তু তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখানে জানতে পারো, জিজ্ঞাসা করতে পারো আমাদের সঙ্গে, ঠিক আছে? অসুবিধা নেই। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট কি? বাস্তব সংখ্যা। চ্যাপ্টারের নাম কি? বাস্তব সংখ্যা, তাই তো? চ্যাপ্টারের নাম কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বা ইংরেজিতে আমরা কি বলি এটাকে? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, ওকে? তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার জিনিসটা কি সেটা ভালো করে বুঝবো। তার আগে পুরনো কিছু জিনিস বা সংখ্যার একটু ইতিহাস একটু জেনে নিই। পুরনো জিনিস দেখো, তো সংখ্যা কী কাজে লাগে আমাদের? সংখ্যা কোনো জিনিস গুনতে সাহায্য করে, কোনো জিনিস কাউন্ট করতে সাহায্য করে, তাই তো? যেমন আমার হাতে ধরো দুটো মার্কার আছে, আমি কি বলছি? একটা দুটো, তো এরকম গুনছি কোনো জিনিসকে গুনতে। আমি বলছি আমার কাছে 5টা বল আছে, তাহলে আমাদের কি 5টা বল, এই যে গুনছি 1, 2, 3, 4, 5টা, তো এগুলো কি? এগুলো সংখ্যা। তো সংখ্যার সাহায্যে আমরা কোনো জিনিসকে কী করতে পারি? কাউন্ট করতে পারি, ঠিক আছে? তো আগেকার দিনে মানুষ কি করতো? খুব পুরনো আগেকার দিনে মানুষ, মানে আমরা বাচ্চাদেরকে যেমন করে বোঝাই, ছোট বাচ্চাদেরকে যখন তারা যোগ বিয়োগ গুণ ভাগ এইসব শেখেনি, তখন তাদেরকে বলি আমার কাছে ধরো দুটো আম আছে, তা আমি লিখবে এইভাবে, একটা আম একটা দাড়ি, দুটো আম মানে দুটো দাড়ি, ঠিক আছে? তো এইরকম দাড়ি টেনে টেনে বা দাগ টেনে 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 আমরা কিন্তু বোঝাতে পারি, ঠিক আছে? এইভাবে বোঝাতে পারি যে কতগুলো জিনিস আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমরা কি বলি? ট্যালি বলি। কি বলি? এই জিনিসগুলোকে বলি কি? ট্যালি। তোমরা ট্যালি মার্কের অঙ্ক শিখেছো? ট্যালি বলি এগুলোকে আমরা। এরকম ট্যালি মার্ক 1, 2, 3, 4 করে 5 নম্বরে এরকম টেনে দিই, তো এইগুলো কি? ট্যালি। তো ট্যালির সাহায্যে কিন্তু আগেকার দিনে কাউন্ট করা হতো, কিন্তু এই যে পদ্ধতিটা ছিল ট্যালির যে পদ্ধতি, এটা কিন্তু খুব একটা মানে কি বলবো, সহজলভ্য পদ্ধতি নয়, মানে সুবিধাজনক পদ্ধতি নয়, ঠিক? কেন বলো তো? খুব কম সংখ্যার ক্ষেত্রে তুমি ট্যালির সাহায্যে সহজে প্রকাশ করে দিতে পারো। আমি তোমাকে যদি বলি যে 1000টাকে প্রকাশ করো, 1000, 1000, তাহলে তো তোমাকে অনেক দাগ টানতে হবে, তোমার খাতা একদম ভর্তি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হলো যে ট্যালির সাহায্যে কিন্তু আমরা কোনো জিনিসকে কাউন্ট করতে সহজে পারবো না, অসুবিধা হচ্ছে। তো তারপর হচ্ছে কিছু রোমান সংখ্যা এলো। তারপর রোমান সংখ্যা তোমরা দেখেছো, তোমরা এখনও ইউজ করো ছোটো ছোটো। রোমান সংখ্যাটা কি? এই রোমান সংখ্যা মানে কি? এই টাইপের, এই ধরনের আজব আজব জিনিস, এক্স, ভি, সি, ডি, ঠিক আছে? এক্সের মান কত? 10 ধরি, ভি মানে 5 জানি আমরা, সি মানে কি? 100 যত সম্ভব, ঠিক আছে? ডি মানে 500, এই টাইপের। তো এই ধরনের সংখ্যা এক্স, ভি, সি, ডি, এল, ঠিক আছে? তো সি মানে 100, ডি মানে 500, এরকমই হবে হয়তো, ঠিক আছে? যাই হোক, তো এটুকু জানো তো, ভি মানে 5, এক্স মানে 10, এইটুকু আমরা জানি।
তাহলে এর সাহায্যে কিন্তু এগুলোকে বলা হয় রোমান সংখ্যা। তো এই রোমান সংখ্যার সাহায্যে কিন্তু তুমি বড় বড় সংখ্যাকে সহজে লিখতে পারবে। কিন্তু সমস্যা কি হলো, দেখো সব মানুষ কিন্তু এত রোমান সংখ্যা বুঝতে পারতো না, একটু তাদের কাছে কঠিন মনে হতো, এটার মানে কি এক্স ভি এসব মানে ঠিক অতটা বুঝে উঠতে পারতো না। ঠিক আছে, যারা পড়াশোনা একটু কম কাঁচা তাদের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা হবে এরকমভাবে মনে রাখতে। তো রোমান সংখ্যাও কিন্তু চললো না। তারপর ভারতীয় লোকেরা বা ভারতীয় গণিতজ্ঞরা, সায়েন্টিস্ট লোকেরা তারা কি করলো, তারা একটা নাম্বার সিস্টেম চালু করলো। যেই নাম্বার সিস্টেমটার নাম কি, ইন্ডিয়ান 10 বেস নাম্বার সিস্টেম। ঠিক আছে, ইন্ডিয়ান 10 বেস নাম্বার সিস্টেম। ঠিক আছে, ইন্ডিয়ান 10 বেস নাম্বার সিস্টেম। তো এই নাম্বার সিস্টেমে কি আছে, এই নাম্বার সিস্টেমে অঙ্ক সংখ্যা আছে বা ডিজিট আছে। কটা ডিজিট আছে, কটা ডিজিট আছে, টোটাল হচ্ছে 10টা ডিজিট আছে, এই জন্য 10 বেস নাম দেওয়া হয়েছে এরকম। ঠিক আছে, 10টা ডিজিট কী কী, 0 থেকে স্টার্ট করবো, 0 1 2 3 4 5 6 7 8 আর 9। ঠিক আছে, দেখো 0 থেকে 9 পর্যন্ত টোটাল কত ডিজিট হচ্ছে, ডিজিট মানে কি অঙ্ক সংখ্যা, আমরা বলি না এক অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা, সেই অঙ্ক সংখ্যা। ঠিক আছে, তাহলে 0 থেকে কটা ডিজিট আছে, মোট 9টা, মোট হচ্ছে তোমার 10টা ডিজিট হচ্ছে। তো এই 10টা ডিজিটের সাহায্যে বা 10টা অঙ্কের সাহায্যে আমরা যে কোনো সংখ্যাকে কিন্তু প্রকাশ করতে পারি, সেটা 1 লাখ 1 কোটি যাই হোক না কেন, আমরা আরামসে কিন্তু এই সংখ্যাগুলোর সাহায্যে, এই অঙ্কগুলোর সাহায্যে সেই সংখ্যাটাকে বানাতে পারবো। ঠিক আছে, তো এটার নাম কি, ইন্ডিয়ান 10 বেস নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটা চালু হয়, তো এই নাম্বার সিস্টেমটা আমরা এখনও ইউজ করি। তো খুব সহজেই আমরা কিন্তু কোনো জিনিসকে কাউন্ট করতে পারি বা কোনো বড় সংখ্যাকেও লিখতে পারি বা বোঝাতে পারি, কাউকে বোঝাতে পারলাম। তো এইভাবে এটা ছিল ছোট্ট করে একটু ইতিহাস নাম্বারের ব্যাপারে। ঠিক আছে, তো আরও জানবো আস্তে আস্তে। ঠিক আছে, এটা বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আসি এবার। আচ্ছা, এবার দেখো যেটা জানবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার কী জিনিস। ঠিক আছে, এটা তোমার ভালো করে জানতে হবে, ন্যাচারাল নাম্বার কী জিনিস। ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা কী জিনিস। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দিয়ে লিখি, এন দ্বারা রিপ্রেজেন্ট করি, কারণ ন্যাচারাল নাম্বার এন আসছে প্রথমে, সেজন্য এন দ্বারা লেখা হয়। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলবো, সেই সংখ্যাগুলোকে বলবো যেগুলো আমরা স্বাভাবিকভাবেই ব্যবহার করি। যেমন বলছি আমার কাছে 2টো মার্কার আছে, 3টে মার্কার আছে। ঠিক আছে, এটা স্বাভাবিক জিনিস, একটা ইজিলি বলতে পারছি। তাহলে যে সমস্ত সংখ্যাগুলো 1 থেকে স্টার্ট হয়, এইভাবে মনে রাখতে পারো, যেই সংখ্যা কোথা থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 5 এইভাবে একদম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো যে সংখ্যাগুলো 1 থেকে স্টার্ট হচ্ছে সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। ঠিক আছে, অস্বাভাবিক ব্যাপার নয় কিছু এখানে। মানে আমি যদি বলি আমার কাছে 0টা মার্কার আছে, তো 0টা আবার কী মার্কার হয়, 0টা আবার কী মার্কার, 0-র কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা ইউজ করি যেগুলো 1 থেকে যেগুলো স্টার্ট হয়, সেই সংখ্যাগুলোকে আমরা কী সংখ্যা বলবো, স্বাভাবিক সংখ্যা বলবো। আশা করছি বুঝতে পারছো, ইজি ব্যাপার। আচ্ছা, তো স্বাভাবিক সংখ্যা তো বুঝলাম। তো তারপর কি হলো, তারপর এলো কি সংখ্যা, অখণ্ড সংখ্যা। চলো অখণ্ড সংখ্যাটা জেনে নিই। অখণ্ড সংখ্যা কি জিনিস, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অখণ্ড সংখ্যাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখবো। ঠিক আছে, কারণ অখণ্ড সংখ্যার ইংরেজি যেটা হচ্ছে সেটা হচ্ছে হোল নাম্বার। কি, হোল নাম্বার, এই জন্য আমরা ডাব্লিউ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করবো। তাহলে হোল নাম্বার কি, যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে সেগুলো থাকবে, তার সঙ্গে শুধু একটা জিনিস অ্যাড হবে, 0। 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 5 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারলে, তাহলে কি অখণ্ড সংখ্যা কোন সংখ্যা, যে সংখ্যাগুলো 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, 0-র কেন প্রয়োজন হলো, 0-র কেন প্রয়োজন হলো, এইমাত্র আমি একটা উদাহরণ তোমাদেরকে দিলাম, যে কি বললাম, যে ধরো আমার কাছে কোনো মার্কার নেই, কোনো মার্কার নেই, আমার কাছে একটাও মার্কার নেই, তার মানে কটা মার্কার আছে, সংখ্যার সাহায্যে আমরা কীভাবে প্রকাশ করব, তখন বলবো স্যার আমার কাছে 0টা মার্কার আছে। 0টা মার্কার আছে মানে কোনো মার্কারই নেই, 0টা মার্কার আছে মানে আমার কাছে কোনো মার্কার নেই। তাহলে আমি কিন্তু একটা সংখ্যার সাহায্যে কিন্তু প্রকাশ করতে পারছি নেইটাকেও। ঠিক আছে, তাহলে 0 প্রয়োজন আছে। তাহলে যেই সংখ্যাগুলো সেট, সেই সংখ্যাগুলো কোথা থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। ঠিক আছে,
তাহলে একটা কথা এখান থেকে আমরা বলতে পারি যে সমস্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা কিন্তু দেখো অখণ্ড সংখ্যার মধ্যে আছে। সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে আছে, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই। জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা সেটে নেই, ঠিক আছে। এই যে সেটটা তৈরি করেছি আমি, দেখো স্বাভাবিক সংখ্যা সেটে জিরো নেই, কিন্তু 1 থেকে স্টার্ট হয়েছে। আর হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেট যেটা, সেখানটা জিরো এসে গেছে একটা। এই হচ্ছে পার্থক্য। দুটো জিনিস ক্লিয়ার বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আসি আমরা। দেখো এবার কি হলো, ধরো আমার কাছে, আমি বলছি তুমি একটা, আমি ধরো ব্যবসা শুরু করেছি, আমি ধরো একটা ব্যবসা শুরু করেছি। তো প্রথম মাসে হয়েছে কি, আমার হচ্ছে 100 টাকা লাভ হয়েছে, 100 টাকা লাভ হয়েছে প্রথম মাসে। দ্বিতীয় মাসে কি হয়, এটা প্রথম মাস, ঠিক আছে, প্রথম মান্থ, প্রথম মাসে আমার 100 টাকা লাভ হয়েছে। তো সেকেন্ড যে মাসটা, দ্বিতীয় মাসে কিন্তু আমার ব্যবসায় লস হয়। কত টাকা লস হয় বা ক্ষতি হয়, কত টাকা সেকেন্ড মান্থে, ধরো 100 টাকাই ক্ষতি হয়। 100 টাকা কী হচ্ছে, ক্ষতি হচ্ছে, ভালো করে বুঝবে। তো প্রথম মাসে কী হয়েছে, আমার 100 টাকা লাভ হয়েছে। দ্বিতীয় মাসে কী হয়েছে, 100 টাকা ক্ষতি হয়েছে। তো এই যে লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, আমার কম হয়েছে, বেশি হয়েছে, তো এই জিনিসগুলোকে বোঝানোর জন্য আর এক ধরনের সংখ্যার আবিষ্কার হয়। কী সেই সংখ্যা, সেই সংখ্যার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। কী সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, কি বলবো, ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার নাম্বার, ঠিক আছে, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তো এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হচ্ছে দু ধরনের হয়। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ক ধরনের হয়, দুই ধরনের হয়। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর একটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার পূর্ণ মানে কি, পূর্ণ মানে গোটা, পূর্ণ মানে কি গোটা, একটা গোটা জিনিসকে বোঝাবে, ঠিক আছে। পূর্ণ মানে গোটা জিনিস। তো তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, যেগুলো হচ্ছে কি শূন্যর থেকে বড়। যেমন হচ্ছে তোমরা সংখ্যা রেখা শিখেছো এই ধরনের, মনে করে দেখো, এই দেখো এরকম সংখ্যা রেখা শিখেছো তো, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে চলে। আর এদিকে গেলে কত হয়, -1, -2, এইভাবে চলে। তাহলে শূন্যর থেকে বড় কে কে আছে, 1, 2, 3, 4। তাহলে এইগুলোকে আমরা কি বলবো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, 1, 2, 3, 4, এরকম করে একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে শূন্যর থেকে ছোট যেগুলো, যেমন -1, -2, -3, -4, এইগুলো তোমার হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারলে? তাহলে পূর্ণ সংখ্যা দুই ধরনের হয়, গোটা গোটা, এগুলো সবই গোটা, কিন্তু এটা ঋণাত্মক কিন্তু গোটা সংখ্যা। 1 একটা গোটা সংখ্যা, 2 একটা গোটা সংখ্যা, 3 একটা গোটা সংখ্যা, কিন্তু ঋণাত্মক, ঠিক আছে, মানে শূন্যর থেকে ছোট। আর এগুলো কি শূন্যর থেকে বড়। তাহলে দেখো আমি যখন বলছি যে 100 টাকা লাভ করেছি, তাহলে আমি এখানে একটা কি করব, প্লাস চিহ্ন লাগিয়ে দেবো। আর যখন 100 টাকা ক্ষতি হয়েছে তখন আমরা মাইনাস চিহ্ন লাগিয়ে দেবো। তাহলে যখন প্লাস লাগানো থাকবে তখন বুঝতে পারছি না আমার লাভ হয়েছে, আমার কি হয়েছে, লাভ হয়েছে। আর যখন মাইনাস লাগানো থাকবে তখন আমরা তাহলে কি বুঝবো, যে আমার 100 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে লাভ এবং ক্ষতি এই দুটো জিনিসকে আমরা কিন্তু সংখ্যার সাহায্যে বোঝাতে পারছি। কোন সংখ্যার সাহায্য নিতে হচ্ছে, আমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সাহায্য নিতে হচ্ছে। তো ইন্টিজারের সাহায্যে কিন্তু আমরা নিজেদের লাভ এবং ক্ষতি কতটা কি হয়েছে সেটা আমরা কিন্তু সহজে বোঝাতে পারছি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। তাহলে এখানে এর সেট কীরকম তৈরি হবে, এই দেখো এর সেটটা এরকম তৈরি হবে। আমি এখানে লিখছি ধরো -8, তারপর -3, তারপর -2, তারপরে কত হবে, -1, তারপর 0, তারপর 1, 2, 3, 4, এইভাবে চলতে একদম ইনফিনিটি পর্যন্ত। এর দিকেও মাইনাস একদম ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, মাইনাসের দিকে। বোঝাতে পারলাম? তাহলে পূর্ণ সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে সংখ্যার কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এতদিন সংখ্যা নিয়ে কাজ করছি, তো সংখ্যার এই যে বিশেষ করে ধরনগুলো বা সংখ্যার কোনটা কি ধরনের সংখ্যা, ঠিক কোনটা কোথায় ব্যবহার করি, এগুলো এদের যে ধর্ম সম্বন্ধে সংখ্যার কিন্তু জানতে পারছি আস্তে আস্তে, ঠিক আছে। তো প্রত্যেকটা সংখ্যারই প্রত্যেকটা জিনিসের কিন্তু বৈশিষ্ট্য আছে, গুরুত্ব আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। দেখে নাও একবার।
ঠিক আছে, তো এটা জানলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আসবো আরেক ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করতে। আচ্ছা, আরেক ধরনের কি সংখ্যা, ধরো ধরো আমার কাছে একটা কি আছে, রুটি আছে, ভালো করে বুঝবে। আমার কাছে কি আছে, একটা রুটি আছে। তো এই রুটিটাকে আমি কি করলাম, আধখানা করে দিলাম, মানে মাঝে বরাবর ভাগ করে দিলাম। তো তাহলে যখন আধখানা করে দিলাম, আমি যদি তোমাকে বলি এবার আধখানা করে আমি এক দিকটা খেয়ে নিলাম, একটা ভাগ আমি খেয়ে নিয়েছি, তাহলে আমি যদি তোমাকে বলি যে আমি কতটা রুটি খেলাম সংখ্যার সাহায্যে দেখাও আমাকে, আমি কতটা রুটি খেলাম সংখ্যার সাহায্যে দেখাও। তো আমরা কী করে দেখাবো, তার জন্য কি করে দেখাবো, আমরা জানি টোটাল কটা ভাগে ভাগ করেছি, দুটো ভাগে ভাগ করেছি, তার মধ্যে ক টুকরো খেয়েছি আমি, এক টুকরো খেয়েছি। তার মানে এটা যেটা দাঁড়ালো এক আর নিচে দুই, উপরে এক নিচে দুই, এটাকে আমরা কি বলে থাকি বলতো, ভগ্নাংশ। কি বলে থাকি, ভগ্নাংশ বলে থাকি। তাহলে 1/2 যেটাকে আমরা বলছি অর্ধেক, তাহলে আমি কতটা রুটি খেলাম, অর্ধেকটা রুটি খেলাম। তো অর্ধেককে আমরা দেখো সংখ্যার সাহায্যে প্রকাশ করতে পারছি, অর্ধেক মানে কত, 1/2, 1/2, তাই তো 1/2। তাহলে আমরা কিন্তু অর্ধেকটাকেও সংখ্যার সাহায্যে প্রকাশ করতে পারছি। তাহলে এবার দেখো, যখন এইরকম ব্যাপার ঘটছে, সবসময় আমাদের কি গোটা সংখ্যা দিয়ে কাজ চলে না, কখনো 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 নয়, অনেক সময় কিন্তু আমরা এই ভাঙা সংখ্যাগুলো ব্যবহার করে থাকি। এগুলোকে আমরা কি বলে থাকি, ভগ্নাংশ। কি বলে থাকি, এটা একটা ভগ্নাংশ, তাই তো, এটা একটা কি জিনিস, ভগ্নাংশ জিনিস। তো ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, লব বলে থাকি। নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, হর বলে থাকি। উপরে যেটা থাকে লব, নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, হর বলে থাকি। তাহলে ভগ্নাংশ সমান লব নিচে হর, এইরকম হচ্ছে ব্যাপার। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরো এরকমই সেম একটা রুটি আছে, তো আমি কি করলাম, এটাকে 4টে ভাগে ভাগ করে দিলাম। দেখো 1, 2, 3, 4টে ভাগ হয়েছে। তাহলে আমি বললাম এর মধ্যে ধরো আমি একটা ভাগ খেয়ে নিলাম, তার মানে কতটা খেলাম, তাহলে কতটা খেলাম, টোটাল হচ্ছে 4 ভাগ। আচ্ছা, ইংরেজি বাইরে হয়ে যাচ্ছে, টোটাল 4 ভাগ, তার মধ্যে আমি 1 ভাগ খেয়ে নিয়েছি, তাহলে 1/4 অংশ আমি খেলাম। তাহলে কি, তাহলে আরেক ধরনের সংখ্যা আবিষ্কার হলো, যেটা কি, যেটাকে আমরা কি বলছি, ভগ্নাংশ বলছি। ঠিক আছে, তো এবার এই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের ব্যাপারটা বুঝতে পেরেছো? এর থেকে একটা ধারণা মানুষের আসে, বা একটা জিনিস আমরা আরও ভালোভাবে বুঝবে পার, যে সংখ্যাটা নিয়ে আলোচনা করবো। তো ভগ্নাংশ বোঝা গেছে, যে ভগ্নাংশ মানে কি, মানে ভাঙা জিনিস, ভাঙা সংখ্যা। ঠিক আছে, এবার যে সংখ্যাটার সম্বন্ধে ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে কি, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে বুঝতে হবে। মূলদ সংখ্যা তোমরা ক্লাস 8-এ পড়েছো, আর একবার একটু মনে করে নাও, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে, ক্লাস 8-এর জিনিস আমি আরেকবার বলছি। দেখো, মূলদ সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি। কি আকারে লিখতে পারি, p/q আকারে লিখতে পারি। আচ্ছা স্যার, p/q আকারে লিখতে পারলে তাকে মূলদ সংখ্যা বলবো না, দুটো কন্ডিশন আছে। কি কি কন্ডিশন, p এবং q কে কি হতে হবে, ইন্টিজার হতে হবে, বা পূর্ণ সংখ্যা হতে হবে। কি সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কি জিনিস এই মাত্র বললাম। আর কি হতে হবে, কিউ কে 0 হলে চলবে না, কিউকে কী হলে চলবে না, 0 হলে চলবে না। কিউ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে মূলদ সংখ্যা বলতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো যেটা লিখেছিলাম 1/2, ঠিক আছে, দেখো এটা পি, এটা কিউ। দেখো 1 আর 2 দুজনেই পূর্ণ সংখ্যা, দুজনেই পূর্ণ সংখ্যা। দেখো দুজনেই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হয়েছে, পি আর কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। আর দেখো কিউটা 0 নয়, 2 আছে, তাহলে 1-এর 2 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা কি মূলদ সংখ্যা বলতে পারবো। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা দিচ্ছি, ধরো তোমাকে দিয়ে দিচ্ছি 5, বলো এটা, এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? তো অনেকে বলবে স্যার এখানে পি কোথায়, কিউ কোথায়, স্যার এটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। না, অনেকেই ভুলটা করে। তো এটাও একটা মূলদ সংখ্যা। কি করে বুঝলেন স্যার এটা মূলদ সংখ্যা? দেখো 5-এর তলায় কিছু নেই মানে আমি একটা 1 লিখতে পারি। 5/1 মানে তো সেই 5ই বোঝায়, তাই তো নাকি? তাহলে 5/1 মানে 5ই হয়। তাহলে আমি এটা কায়দা করে এইভাবে লিখতে পারি। তাহলে উপরে যেটা থাকে সেটাকে পি বলি, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, কিউ বলি। দেখো 5 আর 1 দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কিউটা 0 নেই, অর্থাৎ
5 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। বোঝাতে পারলাম? 5 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যে সবসময় এইরকম p/q আকারে লেখা থাকবে তা নয়, তুমি যদি লিখতে পারো সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারো। যেমন 5টা, 5কে কিন্তু p/q আকারে লেখা ছিল নি, আমি কিন্তু এটাকে লিখতে পারবো। সবসময় যে লেখা থাকবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি যদি লিখতে পারো তাহলে সেটাকে আমরা, আর যদি দুটো শর্ত যদি মেনে চলে তাহলে কিন্তু আমরা সেটাকে মূলদ সংখ্যা বলতে পারবো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? মূলদ সংখ্যা জিনিসটা কি জিনিস আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় প্রায় প্রশ্নটা করে যে শূন্য মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? যে শূন্য মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? তো অনেকেই বলে স্যার শূন্য দেখি বলে দিই ফট করে, অমূলদ সংখ্যা না, শূন্য হচ্ছে মূলদ সংখ্যা। কি করে মূলদ সংখ্যা বুঝিয়ে দিন স্যার। আচ্ছা, শূন্যর তলায় কিছু নেই মানে আমি একটা 1 লিখতেই পারি, তাহলে 0/1 মানেই হচ্ছে শূন্য, তাই তো? 1 দিয়ে ভাগ করতে পারবো শূন্যকে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো আমি মানে চেঞ্জ করছি না, মানে শূন্যই আছে, হিসেব মতন 1 লিখছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তোমরা যদি খাতায় নোট করে রাখো যে আমি পূর্ণ সংখ্যার যে সেটটা লিখেছিলাম, পূর্ণ সংখ্যার সেটটা আমি এইভাবে লিখেছিলাম, মনে করে দেখো একটু যে কি, এরকম -8 থেকে লিখেছিলাম। এরকম একটা সেট লিখেছিলাম। তো ভালো করে লক্ষ্য করে দেখো, পূর্ণ সংখ্যার যে সেটে কিন্তু শূন্য আছে, তার মানে শূন্য একটা পূর্ণ সংখ্যা। আর কিউ 0 হলে চলবে না, দেখো কিউটা তো 1 আছে, কিউ তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে শূন্যকে আমরা কি সংখ্যা? মূলদ সংখ্যা বলতে পারবো। বুঝতে পারলে? ভুল করো কিন্তু শূন্যকে যেন অমূলদ সংখ্যা বলে ফেলো না। শূন্য একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, ইংরেজিটা। হ্যাঁ, এত অবধি বোঝা গেছে নিশ্চয়ই মূলদ সংখ্যা কি জিনিস, অমূলদ সংখ্যা কি জিনিস? বোঝা গেছে? বাহ, আচ্ছা এবার আসি স্যার, আপনি তো আমাদের চ্যাপ্টারের নাম তো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আপনি এত কিছু বকে যাচ্ছেন, এখন অবধি বাস্তব সংখ্যা কাকে বলে বললেন না। দেখো বাস্তব সংখ্যা কাকে বলে আমি বলছি তোমাদেরকে। আচ্ছা, অমূলদ সংখ্যা তাহলে কাকে বলে একটু বলে দিই। অমূলদ সংখ্যা তোমাদের সিলেবাসে নেই, তো শুধু একটু জেনে রাখো যে অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলোকে বলবো যাদেরকে আমরা p/q আকারে লিখতে পারবো না। কোন সংখ্যা সেই সংখ্যাগুলোকে? যেমন ধরো √2, √3, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলে থাকি? অমূলদ সংখ্যা বলে থাকি। এগুলোকে তুমি p/q আকারে লিখতেও পারবে না, ঠিক আছে? বা তুমি যদি এগুলোকে দশমিক সংখ্যায় বিস্তার করো, দেখবে অনেক একটা বড় সংখ্যা চলে আসছে। ঠিক আছে, আস্তে আস্তে জানবো যে আরও কিছু ব্যাপার আছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার উপর, দশমিকের বিস্তার, হ্যান ত্যান, এগুলো আছে কিছু কিছু। ঠিক আছে, অথচ আপনি আর দরকার নেই, আস্তে আস্তে বলবো। তাহলে মূলদ সংখ্যা মানে, অমূলদ সংখ্যা মানে শুধু এটুকু মনে রাখবে যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, ব্যাস তাহলেই হয়ে গেল। আর দু একটা উদাহরণ শুধু অমূলদ সংখ্যা, আর কিচ্ছু লাগবে না। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলবো? বাস্তব সংখ্যা হচ্ছে সমস্ত মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যাকে একত্রে আমরা কি সংখ্যা বলে থাকি? বাস্তব সংখ্যা বলে থাকি। কি বললাম? সমস্ত মূলদ সংখ্যা আর সমস্ত অমূলদ সংখ্যাকে একত্রে আমরা কি সংখ্যা বলে থাকি? বাস্তব সংখ্যা বলে থাকি। তাহলে আমাদের কাজ হচ্ছে শুধু মূলদ সংখ্যা নিয়ে, পুরোপুরি অমূলদ সংখ্যা নিয়ে আমাদের কাজ নয়। যত কাজ করব সব মূলদ সংখ্যা নিয়েই কাজ করব, অমূলদ সংখ্যার দিকে যাব না। বোঝাতে পারলাম? তাহলে বাস্তব সংখ্যা বোঝা গেছে। বাস্তব সংখ্যা মানে মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি বললাম? মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা মানে এটা। ঠিক আছে, তো স্যার যদি আমাকে কেউ এরকম দিয়ে দেয় একটা সংখ্যা 0.2, সেটা মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা, সে বুঝবো কী করে? দশমিক সংখ্যায় দিয়ে দিলে তো এরকম প্রশ্ন আসতেই পারে, সে সংখ্যা তো এটা দশমিক সংখ্যা, আপনি ভগ্নাংশ দেখালেন, এমনি পূর্ণ সংখ্যা দিয়েও দেখালেন, যদি দশমিক সংখ্যা এরকম দিয়ে দেয় সে বুঝবো কী করে স্যার এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? তো এই ব্যাপারে এবার আলোচনা আমরা করব যে দশমিক সংখ্যার ব্যাপারটা কী জিনিস। ঠিক আছে, অসুবিধা নেই, এত অবধি ক্লিয়ার হয়েছে। এবার আসি এই ব্যাপারটা, চলো। দেখো, ধরো একটা আমি ভগ্নাংশ লিখছি 5/2, এটা ভগ্নাংশ লিখলাম এটা। ঠিক আছে, আমি এবার কি বলছি, এটাকে দশমিক
সংখ্যায় বিস্তার করতে, মানে কি করব, 2 দিয়ে 5কে ভাগ করব, কত হবে দশমিক, আচ্ছা 2 দিয়ে ভাগ করে যাবে, 2 2 4 হচ্ছে, 4 কত 5, 1 5, এখানে দশমিক খাইয়ে 0 বসিয়ে দিচ্ছি, 2 5 10, মিলে যাচ্ছে ভাগটা, তাই তো। তাহলে দেখো যে দেখছি কি 2 দিয়ে যখন আমি 5কে ভাগ করছি মানে ভাগটা মিলে যাচ্ছে, মানে যখন আমরা দেখব যে কিছু সংখ্যা, যে সংখ্যাগুলোকে কি করব দশমিক সংখ্যায় বিস্তার করব, এবং যদি ভাগটা এরকম মিলে যায়, দশমিক সংখ্যার পরে নির্দিষ্ট সংখ্যা বসিয়ে যদি মিলে যায়, তাহলে সেই সংখ্যাগুলোকেও আমরা কি বলবো মূলদ সংখ্যার মধ্যেই ধরব। তার মানে 2.5ও একটা কি মূলদ সংখ্যা, কি সংখ্যা, মূলদ সংখ্যা, বুঝতে পারলে। তাহলে ভাগ মিলে গেলেই কোনো ভগ্নাংশ দিয়ে, মানে ভগ্নাংশ দেওয়া থাকলো সেটাকে দশমিকে বিস্তার করলাম, এবং যদি ভাগটা মিলে যায় তাহলে সেই দশমিক সংখ্যাটাকে আমরা কি বলতে পারবো, মূলদ সংখ্যা বলতে পারবো। আর এক ধরনের কন্ডিশন আছে, ধরো তোমাকে একটা ভগ্নাংশ দিয়েছে 1/3, এরকম একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, তো এটাকে দশমিকে বিস্তার করছি, দেখো একটা তো ভাগ করতে পারবো না, তাহলে একটা দশমিক খাইয়ে 0 নিয়ে আসছি, 3 3 9, 9 কত 10, 1 10, দশমিকের জন্য একটা 0 পাবো, 3 3 9, 9 কত 10, 1 10, বাবা মিলছে না, 3 3 9। তাহলে দেখো এটা ভাগটা কিন্তু মিলছে না, মানে যতবারই আমি ভাগ করি কেন এই দশমিক 3 3 3 3 3 চলেই আসবে। তাহলে এটাকে আমরা একটু কায়দা করে এইভাবে লিখবো, অতগুলো 3 না লিখে এটাকে লিখবো 0.3, যেটা 3টা যেহেতু রিপিট হচ্ছে বারবার, সেই জন্য 3-এর মাথায় একটা দশমিকের মতন দিয়ে দেবো, যেটাকে আমরা বলি পৌনপণিক। কি বলবো, পৌনপণিক। তো এই পৌনপণিকটা দিয়ে দিলে বুঝবো কি যার মাথায় আছে সেটা রিপিট সংখ্যা, সেটা রিপিট হচ্ছে। তো এই ধরনের যে ভগ্নাংশগুলো, দশমিক ভগ্নাংশ, এগুলোকেও আমরা কি বলে থাকি, মূলদ সংখ্যার মধ্যেই পড়ে। তো এগুলো মূলদ সংখ্যা এক প্রকার, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলো কি, এটাও একটা, এই সংখ্যাটাও একটা কি সংখ্যা তোমার, এই সংখ্যাটাও একটি মূলদ সংখ্যা, বুঝতে পারলে। এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা হলো, এটাও একটা মূলদ সংখ্যা হলো। তাহলে অমূলদ সংখ্যা কি, এই সংখ্যাগুলো যেটা বললাম, দেখবে এদেরকে তুমি যখন মানে বর্গমূল করবে তখন দেখবে এক ধরনের সংখ্যা আসবে কি, দেখবে যেগুলো না তো রিপিট হবে, এই যেমন এর রিপিট হচ্ছে, যে হ্যাঁ আরেকটা জিনিস ভালো করে বোঝো, যে রিপিট শুধুমাত্র কি একটা দশমিকের পর একটা সংখ্যার পরেই রিপিট হতে থাকবে, না এরকম ব্যাপার নয়। ধরো একটা আছে, তোমরা পাই এর মান 22/7 ধরে নাও, তো এইটা একটা কি সংখ্যা বলো তো, এটাও একটা মূলদ সংখ্যা। অনেকে আমরা বলি না স্যার এটা অমূলদ সংখ্যা, দেখো এটা একটা মূলদ সংখ্যা। কি করে মূলদ সংখ্যা আমি তোমাকে বোঝাচ্ছি, এটাকে প্রথমে ভাগ করো তোমরা, 3 7 21, 1 দশমিক খাওয়া 0, 7 1 7, 3 10, দশমিকের জন্য 0, 4 7 28, 8 কত 10, 2 10, ঠিক আছে, 8 কত 10, 2 10, দশমিকের জন্য একটা 0 পাবো, তাহলে 7 2 14, 4 কত 10, 6 10, দশমিকের জন্য একটা 0 পাবো, 27 56, 6 কত 10, 4 10, দশমিকের জন্য 0, 40 হচ্ছে, 5 7 35, 5 কত 10, 5 10, দশমিকের জন্য 0, 7 7 49, ঠিক আছে। আমি ভাগটা করছি কিন্তু 1 এসেছে, আবার 1 এসেছে, দেখো 49 1, তাহলে দশমিকের জন্য একটা 0, দেখো আবার 10 এসে গেছে, এখানে 10 এসেছিল একবার, আবার নিচটা তো একেবারে নিচে কিন্তু আমার 10 হয়েছে। তোমরা ভাগটা করে দেখবে, একদম তোমরা এই পর্যন্ত যাবে, মানে 3.1 4 2 8 7 5 7, মানে এই সংখ্যাগুলো পর আবার কিন্তু পুনরায় কি আসবে, 1 আসবে, 4 আসবে, 2 আসবে, মানে পুরোপুরি এইখান থেকে একদম 7 পর্যন্ত, 1 থেকে একদম 7 পর্যন্ত সংখ্যাগুলো কি হবে, রিপিট হবে আবার পুনরায়। তাহলে এই জন্যই 22/7কে আমরা কি বলি, মূলদ সংখ্যা বলি, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে লেখা হয়, একটু ভালো করে বুঝে নাও। 22/7কে ভাগ করে আমরা কত পেলাম, 3.14 2 8 5 7, তাহলে কার কার মাথায় দিলাম, শুধু 1 আর 7-এর মাথায় দিলাম, সবগুলোর মাথায় দেওয়ার দরকার নেই, 1 আর 7-এর মাথায় দিলেই বুঝবো যে কি এর মাঝখানে যেগুলো আছে তাদের মাথাতেও পৌনপণিক আছে। তার মানে 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব রিপিটেবল সংখ্যা, মানে এগুলো আবার পুনরায় রিপিট হবে, ঠিক আছে। তাহলে এই জন্য যে সমস্ত সংখ্যাগুলো দশমিক সংখ্যার পর রিপিট হয়
সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলে থাকি? মূলত সংখ্যা বলে থাকি। আর এই সংখ্যাগুলোকে তুমি যখন বিস্তার করবে, যে এমন অদ্ভুত ধরনের সংখ্যা পাবে যেগুলো না তো মিলে যাবে দশমিকের পর, না তো এরকম যেমন রিপিট হয়েছে এখানে এখানে এখানের ক্ষেত্রে কিন্তু রিপিটটা হবে না, মানে বুং বাং চাং আসবে একদম, ঠিক আছে, উল্টো পাল্টা সংখ্যা আসবে, মানে রিপিট সংখ্যা পাবে না তুমি। সেই জন্য এই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, এই জন্য এগুলো অমূলত সংখ্যা। বুঝতে পারলে? তাহলে মূলত সংখ্যা কি, অমূলত সংখ্যা কি, কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা দেখো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটা কেমন লাগলো। নেক্সট ক্লাসে আরও আলোচনা করব, তারপর হচ্ছে আমরা অঙ্ক স্টার্ট করবো নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে, তো এই ভিডিওটা ভালো করে দেখো। এটা হচ্ছে কি আমাদের থিওরি পার্ট অনেকটাই হয়েছে, ফার্স্ট চ্যাপ্টারের থিওরি পার্ট। যদি এখানটা ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে অঙ্কগুলো করতে অনেক ইজি লাগবে। ঠিক আছে, তো কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা কোয়েশ্চেনগুলো করবে। ঠিক আছে, তো ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।